হ্যাঁ ইউ, কে তুমি? আমার বিছানায় কেন? কি কাজ? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী বাক্য বচনে কিছুটা ঘাবড়ে গেল তাসফি। রুমের মধ্যেখানে এক ফালি নিয়ন আলোয় কালো ডিম লাইট জ্বলছে। কারো রুমে যে এমন অদ্ভুত রঙেরও ডিম লাইট লাগাতে পারে সেটাই কর্কশ মানবের রুমে না আসলে জানতেই পারত না সে। কি হলো? অ্যান্সার মি। আবার সেই একই ঝাঁঝালো স্বর কর্ণগোচর হলো তার। তাসফি এখন কি উত্তর দিতে পারে এ প্রশ্ন, যে সে এই রুমে থাকা চলমান করা পুরুষটির বিবাহিত স্ত্রী, নাকি অন্য কিছু? কি উত্তর দেবে সে? ভাবনার বিষয়। যে মানবের নিজের বিয়ের কথা মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না, তাকে কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কি করে? এ পাজি ডাক্তার তো আগে তাকে দেখেইনি, কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। অবশ্য এমন কালো আলোয় ঘোমটা শুদ্ধ লাল বেনারসির দৃশ্যমান হবে কি করে? আপা, আপা। নিস্তব্ধর বজ্র কণ্ঠ কর্ণগোচর হতেই বাসন্তী কিছুটা ঘাবড়ে গেলেও নিজের মিছে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই, তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে, ভুলে গেলি ভাই? এমা, তাসফি কই? রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমের এই ফ্যাশ ফ্যাশে আলোর কিছুই দেখা যায় না। লাইট পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না ভাই। নিস্তব্ধ প্রত্যুত্তরে তেরছা কণ্ঠে জবাব দিল, অন্তত তোমাদের রুচির থেকে এনাফ ভালো, না হলে একটা নাবালিকা মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা। ভাই, ও নাবালিকা নয়, সাবালিকা। শুধু 18 হয়নি, এই যা সামনের মাসে পূরণ হয়ে যাবে সেটাও। ডাক্তারি পাশ করেছিস তুই, কিভাবে বলতো? আদের তো কিছু পড়েছিস তো ভাই? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। তাসফি যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। ভাসন্তী আবার বলে উঠল, আর বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে গিয়েছিলাম তো। এতে মহাভারত তো অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বউয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটিসুটি অক্ষরে লেখা তাসফি ইবনে আনহা নামখানা জহুরির চোখে পরক করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না। নিস্তব্ধ মুখ ছিটকে ছিল, তবুও চোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডাক্তার নিস্তব্ধ ইয়াসার। কিন্তু বোকা মানবকে কে বোঝাবে? নার্ভাসনেস সই করার সময় প্রচণ্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির, তাই তো নামের সঙ্গে অক্ষরগুলো হয়েছে কাঁপাকাঁপি, একটা বড় তো একটা ছোট। গর্জে উঠল নিস্তব্ধ, হোয়াট আর ইউ ক্রেজি আপা? ও কেমন রুমে কেন নিয়ে এসছিস? ও কেমন রুমে থাকবে? তুই জানিস আমি রুম শেয়ার করতে পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও আমার সব কিছুতেই ভাগ পাবে। এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের কর আপা। নিস্তব্ধর চিৎকারে ভয়ে কিছুটা কেঁপে উঠল তাসফি। আরও জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, আর চিল্লাস না তো ভাই। দিন দিন তোর উগ্রতা কিন্তু আমাদের অতিষ্ঠ করে তুলেছে। কিছু করার নেই, দাদুর যে কটা দিন আছে একটু কষ্ট তো তোকে করতেই হবে। তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ভ্রু কুঁচকে নিল। কথায় কথায় একদম দাদু দাদু করবি না। তোর দাদুকে আমি ভয় পাই বলে মনে হয় তোর? হ্যাঁ, পাস না সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তোর এই বড় দাদু শুধুমাত্র ব্ল্যাকমেল করায় বিয়েটা করতে হয়েছে। এই মেয়ের আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে? ফুচকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। 28-এর কোটায় পা দেওয়া তাগড়া পুরুষ সে চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্যাপ আনম্যাচিউরড পুচকে মেয়েকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা চিরচিরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চেপে দিয়েছে, ঝলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এত কিছু জানি না ভাই। দাদুও আমাকে এগুলো বলতে বলেছিল, বলে গেলাম। এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস, আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানার জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। ভাইকে শুনিয়ে শুনিয়ে বলল, এই যে তাসফি, রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু, ঠিক আছে? ভাই কিন্তু বেশ রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন ভান করলো যেন সে লজ্জায় মূর্ছা যাচ্ছে, কিন্তু ঘটনা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা লজ্জা কিচ্ছু পাচ্ছে না। আপা। নিস্তব্ধ স্বর কিছুটা ঝাঁঝালো ঠেকল কি। তোর আপাকে আর পাচ্ছিস না ভাই, টাটা, বেস্ট অফ লাক। বাসন্তী যেতেই নিস্তব্ধ রাগ ফেটে পড়ল। শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। ধড়াম শব্দ করে দরজা লাগালো। কিছু করার নেই, দুটো দিনই উটকো ঝামেলা থেকে তার সহ্য করতে হবে। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজা ভেঙে টেঙে যায়নি তো আবার? চুপি চুপি তার চেক করতে হবে এই মানবের সমস্যা কি।
যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকু পড়ান, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতেই সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো, সব সেট করে দিয়ে এসেছিস তো দিদি ভাই? একদম দাদু। দাদু বলল, এবার দেখো দাদু ভাই, সুন্দরী বউকে ছেড়ে নাবালিকা করে করে কদিন কাটাও তুমি। সকলে একজোট হেসে নিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, যাও যে যার রুমে যাও, ঘুমাও গিয়ে, সকালে আবার কথা বললো। সবাই সুরসুর করে নিজ রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকে নিস্তব্ধ বোধহয় সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে। যেমন মা তার তেমন ছেলে। নিলয় সাহেব চাইলেন নিজ স্ত্রীর পানে, ভয় ভয় লাগছে তাকে। আবার কিছু না বলে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন, বাবা, আপনি রাতে আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দেই। ভদ্রলোক কথার বিরোধিতা করলেন, না বৌমা, আমি রাতে আর কিছু খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি এমন সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নিলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার উপরেই ঝাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই। গিন্নি, তুমি এসো। দাঁড়ান। নিলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরো কিছুটা সময় প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি, তার পড়াশোনা আছে কিছুদিন পর, সে ডাক্তারি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে তো এই নয় তাকে এখনই সংসার করতে হবে। এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে। আপনার বাবাকে জানিয়ে দেবেন বেশি বাড়াবাড়ি যেন সে না করে। অনিমা বেগম হন হন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির পানে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার কাছে সমস্ত কর্কশ নালিশ এসে জুড়ে দেয়। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আরে তার ছেলের বয়স 28, এখন নাতি নাতনির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18 পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন 16 বছর বয়সে। সমস্যা কোথায়? এই জন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেয়েটা এখনো হাবাতের মতো সেভাবেই বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক তাতে তার কিচ্ছু যায় আসে না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে 2 দিন কাজ থেকে বিরত নিয়েছিল সে, আর নয়, কাল থেকে হসপিটাল জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শুকা অনেক ভালো। তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না। ল্যাপটপ ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো সে। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দোটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তে সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা। বাসরাত কেমন কাটছে আমাদের ডাক্তার বন্ধুর? কে মন কাটবে মানে? আমাদের বন্ধু তো নিজেই সার্জন। ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে ফেলবে। সো নো চিন্তা গাইস। ল্যাপটপ থেকে ভেসে আসা পরপর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা, ভাব দেখায় সাধুপনার। নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপড বর্ণে চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাস মান সম্মান সব ধুয়ে দিচ্ছে ওরা ওই নাবালিকার মেয়েটার সামনে। তার কলের ওপাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল, কি খবর মামা? কথা বলো না কেন? বাসর রেখে এখানে কি, নাকি দ্রুতই কাজ ছেড়ে ফেলেছ? বলো বাছা। মাহিন ধমক দিল তাকে। আরে চুপ থাক সুজন মাঝি। এই নিস্তব্ধ, বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ তাই বলে কি বিয়েটাও নিঃশব্দে করে ফেলবি বেটা? শালা চুপি চুপি বিয়ে করে নিলি। এই তোর কলিজার বন্ধুদের একটা আবার খবর দিলি না? আরে তোদের বাড়ির পাশে বাড়ি আমাদের, বলার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতাম, ফ্রিতে মাংস খেতাম, একটু বাসরের টেকা পেতাম। মাহিনের সব উগরে দেওয়ার উপর পাশে থাকা সৃজন গলা খাকারি দিল। মাহিনের যেন হুঁশ ফিরল। কি বলেছে সে? দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলছিলাম
আর কি আরশি না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথায় নিস্তব্ধ বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে তাতে দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, নাহলে ফোন কাট। এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে বলল। নিস্তব্ধর এক শব্দের আগে চোখে তাকালো সকলে, যেন ভস্ম করে দিবে ওদের ওই চোখ দিয়েই। সুজন বলে উঠল, নেই তাহলে ক্যামেরায় দেখা, নাকি সেটা দেখানোর? জাস্ট শাট আপ সুজন, ওরা এখনো 18 হয়নি, বাজে কথা বলবি না। দেখতে চলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। বলিস কি ভাই, ভাবির 18 হয়নি? আরে দূর, 18 হয়নি তো কি হয়েছে, এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন? ওদের সবার কথায় তৃপ্তি প্রচণ্ড বিরক্ত হলো। তার এসব অতিরিক্ত ন্যাকামি বই কিছুই মনে হচ্ছে না। হ্যাঁকে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেললেও তার উপর বাসরের কথা শুনে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আদিক্ষেতা করার কি আছে? আমি তো বুঝতে পারছি না তোরা কেন এত নাক গলাচ্ছিস। তৃপ্তির কথায় ফুঁসে উঠল সুজন। কেন কেন আদিক্ষেতা করবো না? কেন নাক গলাবো? 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে, তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সর্দি মাখা নাক দূরে রাখ। আমাদের প্রিয় বন্ধুর বিয়ে করে এনেছে, অথচ এখন বলবে সে নাবালিকা। তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে মনে ছিল না এহেন সে নাবালিকা? হোক আর বাচ্চা হোক ভাই, এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথে তোর বাসরটা সেরে ফেলতে হবে, আর দ্রুত আমাদের মামা ডাকা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শাট আপ স্টুপিড। নিস্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না। সে তার কথা চালিয়েই গেল। বুঝলি ভাই, সৃজনের একটা বাচ্চা আর মামা ডাক শুনতে শুনতে কান পচে জং ধরে গেল। খুব দ্রুত জং ছোটাতো। ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করে ফেলবো, কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল। এখন তুই ভরসা, কি বলিস সবাই? সবাই একজোট হই হই করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধহয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে তাই করতো বোধহয়। অ্যাপটাকে বানিয়েছে তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে। মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে। নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সব কটা লাগামহীন বিকৃত মুখের ভাষা। ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কি করে। বন্ধুদের ছবি দেখানোর কথায় নিস্তব্ধর মনে পড়ল সে তার সদ্য বিবাহিত বইয়ের মুখখানাই এখনো দেখেনি। ওই যে ঘোমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না, তার জানার দরকারও নেই। যাকে বউ হিসাবে মানতেই পারছে না, তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল, নববধূর দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, এই মেয়ে, এখনো সকালের মতো বিছানার মাঝে বসে আছে কেন? সারা রাত কীভাবে বসে কাটাবে? দেখি সরে বসো, তারপর যা খুশি করো। তাসফি মনে মনে ভেঙচি কেটে সরে বসল। নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না, অসম্ভব। এই মানব তো কিছু না বলে ঠিক শুয়ে পড়ল। এবার তাসফি কি করবে? তাসফি খুব যত্ন নিয়ে পরখ করলো তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মসৃণ ত্বক, ঘনভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপচে পড়ছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাসফির নিজেরই হিংসা হচ্ছে। বোধহয় পুরুষটির সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য, সুন্দর বলে কি তাসফি অহংকারী ছেলেটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো হবে না, তার ব্যবহার একদম কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাক্ষে একটা, তার উপর ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসফির ভাষ্যমতে ডাক্তাররা হয় কসাই। ঠিক মিলে গেল তার কথা। কিছুদিন পর সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালাম, বাবা সবে আমি এসএসসি দিলাম, ইন্টার্নি শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকুতি কোনো কাজে দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথার সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসফি। এই মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাশ লোক একটা, আস্ত পাজি ডাক্তার, অসভ্য, বর্বর, কর্কশ। মানি দাদি আর চাচির কাছে মানুষ সে, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে।
হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপড়ে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃৎপৃষ্ঠে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতির রূপ নিচ্ছে যেন। তার মা ছিল একগুঁয়ে শিক্ষিত মহিলা। আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এইভাবে বাবাকে নিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধহয় এভাবে হতো না। কেন বাবার হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল তাসফির জানে না। তবে তার বাবা তাকে যে যুক্তি দিয়েছে তার মনে হয়েছে সেটা নিছকই একটা বাহানা মাত্র নিশ্চয়ই। আরও অন্য বড় কোনো কারণ রয়েছে যেটা শুধু সেই জানে না। তবে তা তো সে জেনেই ছাড়বে। নিস্তব্ধ নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসফি বিড়বিড়ালো কিছু। এই লোক সুন্দর হোক, যা খুশি হোক, সেও কম নাকি? সে কি বানের জলে ভেসে এসেছে? ইস, সে নাকি নাবালিকা। আরে তোর 14 গোষ্ঠী নাবালিকা। তওবা তওবা, তুই নাবালিকা। আরে কিছুদিন পর এই তাসফি ডাক্তারি পড়বে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। চত্বর। হিসেব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত। বিয়ের প্রথম রাত যেহেতু, বাসর রাত তো বটেই। কিন্তু বাসর রাত আসলে এমন কেমন হয়? বাসর রাতে বুঝি এভাবে দুজন মানবী মুখ ঝামটি দিয়ে একে অপরের দিকে পিঠ দিয়ে ঘাপটি মেরে থাকে? দুনিয়ায় আদতেও কারো এমন বাসর হয়েছে কিনা তাসফির জানা নেই। বর বলে, মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর ছেড়ে। আহা, কত সুন্দর বাসর। বাসর রাত নিয়ে তাসফির মাথা ব্যথা কোনো কালেই ছিল না। তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণাই ছিল না। যাই হোক, তবুও বাসর রাত নিয়ে তার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো অবশেষে, না চাইতেও। গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হলো আর শ্বাস নিল ফেরে। এখন দেখার পালা এই গভীর নিঃশ্বাস কবে হালকা হবে। তারই প্রহর গোনা। খচমচে ভারী শাড়ি পরেই সেও কাত হয়ে শুয়ে পড়ল। বিয়েটি নিয়ে তার কোনো স্বপ্ন নেই। তার ইচ্ছে একদিন সে বড় ডাক্তার হবে। সব ডাক্তারের মতো কসাই হবে না সে হবে নরম ধরনের ডাক্তার। যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনো এই অসহ্য মানবের মতন ধমকাবে না। তার হৃদয় আবার ফোমের মতো নরম কিনা। ঘুমেরা ধরা দিল চোখে। কালো নিয়ন আলোয় কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসফির সংস্পর্শে অধিক আলোকিত এই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসিরের কপালখানা। আকাশের চাঁদ মামার সঙ্গে সজ্জায়িত তাসফির উজ্জ্বল মুখের আদলে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধর আধারে ঢাকা ঘর আজ আলোকিত। তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাহর করবে? কবুল একটি মাত্র শব্দ বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায়। আসলে কি শুধু কবুল বলার কারণে তাদের জীবন পরিবর্তন হয়? তাদের জীবন পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। ঘর আলাদা, ঘরের লোক আলাদা, এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বদলে যায় এক লহমায়। একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় এক বিছানায়। আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কবুলের কঠিন ধাপগুলো বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ পারে না। হয় ডিভোর্স। তাসফি কি পারবে মানিয়ে নিতে? দুজন বিপরীত মানসিকতার জেদি মানবীর মিলন কেমন হবে? কি করে হবে তাদের মিলন? আদতেও কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদ মাঝারে? নাকি অন্যদের মতো তাদের পরিণত হবে শূন্য? তাদের জীবনের ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি সাতরঙা ওই উজ্জ্বল রংধনু, যার প্রতিটা মুহূর্ত জল জল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে? ভীষণ চমৎকার একটি সকাল। তবে আকাশের কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশ কেন আজ এমন গুমট ভাব ধরে থাকবে? আকাশ কেন কালো থাকবে? তারা জানে না বুঝি কাল তাসফির বিয়ে হলো। আজ কি তাদের দুঃখী মানায়? গুমট ধরা আকাশ যেন তাসফির মনের অন্দরে ঢুকে পড়েছে। সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা, সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার তো আর কিছু নেই। যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পরদিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে। কিন্তু কি হলো? তার আশায় সে গোড়ে বালি ঢেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছেন রুম ছেড়ে। সকাল সকাল তাসফি চোখ মেলে দেখল তার মাথার উপরের শুভ্র ছাদখানা। পাশে নেই কেউ, আর না ঘরের সূর্যের আলোও নেই, তার বড় নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এ বাড়িতেই অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদেও কি হবে কিনা কে জানে। এমন সময় বাসন্তীর হাঁক ডাক ভেসে এলো দরজার ওপাশ হতে। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সে। তাড়া দিয়ে বলল, এই তাপসি, ওঠো তো, অনেক বেলা হয়েছে, কিন্তু দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশী আসলো বলে। বুঝি না বাপু, এই যুগ এমন বউ দেখার কি আছে? দেরি হয় নিচে আয়, আমি যাচ্ছি। কত কাজ বাবা, একটা বিয়ে সামলানো কি চারটিখানি কথা নাকি বাপু?
কাল আবার বউ ভাত। এই যুগে এসো এদের কতবার যে মুখে নিতে হয় খুদা মালুম। বাসন্তী আপার কথায় তাসফির মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না। সে হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানায় উঠে বসল। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আছে। তার গোলগাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বলদীপ্ত। ডাগর ডাগর চোখ দুটোয় শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেইনি। কালকের গায়ের শাড়িও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এখনই তার গোসল সারা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো, শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটাল যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ার রুমে এসেছিল নিতে। তখনই কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ, হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধর চিত্ত। তাসফিকে ওই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে, শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারল না। হতবিহব্বলের মতো তাকিয়ে রইল এক অর্ধনগ্ন অপরূপ সৌন্দর্যধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি। কামুকে আদল স্পষ্ট দৃশ্যমান। মাদকায় আচ্ছন্ন পরিবেশ। শুষ্ক ঢোক গিলল নিস্তব্ধ। তবে এটাই তার পুচকে বউ? তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। যেন রুমে নিস্তব্ধ ছিলই না, এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দু হাতে বুক ঢাকবে, কাপড়ে দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না। কই গল্পে সিরিয়ালে তো এমনটা হয় না। তারা তো বলে, নেহি এ ক্যা বাত হ্যায়, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন, मैं क्या करूं। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকি দিল, তবুও কেমন ভন ভন করছে। ছি, সে কি সব ভাবছে? সব লেইন চিন্তাধারা, সবই নাবালিকা মেয়ের দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখে বোধ হয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এই মুহূর্তে আমার রুমে যে পুচকি মেয়েটা অবস্থান, তাকে আমি বিয়ে করেছি। শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ। কেন, কি সমস্যা? নিস্তব্ধ বিতৃষ্ণার স্বরে বলল, ছি আপা, ছি, এইরকম একটা লেম একটা কাজ তোরা করতে পারি আমার সাথে? বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল। হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম। সঙ্গে পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমাদের আগে বলিসনি? এমন কুৎসিত চেহারা মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলে তোরা? একটু মায়াদা হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস? তবে শোনো রাখ, এই নিস্তব্ধ ইয়াসরকে টেক্কা দেওয়া তো সহজ না। বলেই নিস্তব্ধ হন হন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিহব্বলের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথাটাথা খারাপ হলো না তো আবার? ইয়া খোদা! তাসফি রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের 3 পিস পরে। নিস্তব্ধর কথাগুলো কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাশ লোক! রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা পোল্টিবাজ! সঙ্গে সঙ্গে তাসফি নিজ মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এইসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতেই তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উল্টে ফেললেন। বিলাপ করে বললেন, সি সি, এ কি নাথ বউ, এসব কি পরছস তুই? বিয়ের পরদিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘোমটা দিয়ে থাকবি, তা না এইসব জামা কাপড় পরে চলে এসেছিস রে সেমরি। তাসফি অবাক ছড়া গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সব সময় পরে, দেখনি বুঝি? দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিসফিস করে বলল, আরে সেমরি, বুঝোস না? তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলা পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবি কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসমু। তাসফি মনে মনে হাসে। ইস, ভালোবাসা না ছাই, তোমার নাতি তো একটা কষাই নানি। সে আবার ভালোবাসা কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউর সঙ্গে একটু ভালো মুখে কথা বলে না, তার মুখে কি আর কথাই তো বলে না সে? সারাক্ষণ তার কপালখানা কুঁচকে রাখে, বোধহয় কপাল কুঁচকানোর ব্যারাম আছে তার।
ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর সেমরি, সে যাই হোক তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝদারের মতো মাথা নাড়ালো। ফিরোজা বেগম ফিসফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যা তো নাতবো, সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বউয়ের হাতে চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলল, ইস বুড়ি কেমন মুহূর্তে নিজের রং পাল্টে ফেললো দেখেছো? তার বাড়ি বুড়ি দাদিও এত বড় দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে। তারপর তোমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে। যাও, এসবের অনেক সময় পাবে। যাও, এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছাতেই করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন থেকে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়িই তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে শুনিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না। নতুন বউকে কিচ্ছু করতে দেবে না। আমার মেয়েটা বড্ড ভালো কি না? তবে তুই ভাবিস না বেঁচে গেলি। তোকে দিয়ে আজ না হয় কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ বিষাদ এমন কেন লাগছে তার? ছে, বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণ তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্তমের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে। ভারী মিষ্টি দেখতে। কাকিয়া কাকিয়া, তুমি কেমন আছো? ইস কি আদুরে ডাক! তাসফির মনে চাইলো এখনো ওই ফোলা ফোলা দুটো গাল ধরে একটু টেনে দিক। তাসফি মুচকি হেসে তার কথার জবাব দিল, ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? পান্না তার মধুর স্বরে জবাব। শিরে পাশ হতে পান্নার মা পায়েল ধমক দিল, কাকিয়াকে এসব কি প্রশ্ন তোমার পান্না? চুপচাপ খাবার খাও। হাত ধমকাবেন না ভাবি, ছোট মানুষ। ইস কি আদর, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথাই হেসে দিল, তুমিও কিন্তু খুব মিষ্টি তাসফি। আমার দেওর যে কেন এত ঘাউরামি করছে? এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ গোসা করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল। তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাস দেওর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমার চেখে দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজ ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষেতা দেখে মুখ ছিটকালো। যত সব ঢং এদের। ভদ্রমহিলা ভারী অহংকারী। বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এসব বড় লোকে একদমই খাটে না। অনিমা বেগম এক ধমকে ইয়ানায় চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না, ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন এক বেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল, আমি এখনই এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো, তুইও খেতে বসে যা। যাই বৌদিমণি। নিলয় সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকই জানেন না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে এসে ঘটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষকে ডেকে বলবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পিছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিউর্ড একটা মেয়েকে তো সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না। তার পক্ষে অসম্ভব। নীলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারো ছোটায় কি করে? নাম রাখা উচিত ছিল আগুন। তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদলে 3 পিস পরায় কেউ কেউ চোখ ছোট ছোট করে তাকিয়েছে, আড়ালে মুখ ভেঙচিও কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কম মানিয়েছে। আরেকজন তো ঠ্যাস দিয়ে বলল, আমাদের ছেলের থেকে একটু খাটো মনে হয়। তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কারাচ্ছন্ন রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য! যে যা খুশি বলুক তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতন এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না। হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে।
অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। এই যে যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বললেন, কি যে বলেন না ভাবি, এখন আর কি আগের যুগ আছে? শাড়ি পরায় আর কি আসে যায়? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো, শাড়ি আর পরাকে কি আসে যায় বলুন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে চায়। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্য তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা আমরাই জেনে নেব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়ি পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা একেবারে চুপসে গেল। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাইগুইয়ের দরকারটা কি বাপু? শাশুড়ি মা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দাজ্জাল হবে তার শাশুড়ি মা, এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুর বাড়ির সব ঠিক, মানুষ ঠিক, ঘর বাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটি ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকিমিকি আলোক সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল ব্যালকনিতে, তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো, গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় কেন বিয়ে করেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধন সূচক শব্দের উৎস খুঁজে চমকে পেছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভ্রু বাঁকিয়ে তার চাইল, কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস, বিয়েটা করলে কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি, তাহলে বিয়ে আসলে এগিয়েছিলে কেন? পালিয়ে যেত। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো না। তাসফি তেতে উঠে আরো কয়েক পা এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন পিচ্ছি পিচ্ছি বলে। পিচ্ছি হলে বিয়ে কেন করলেন? পিচ্ছি হলে কি হবে, যা যা আছে ঠিকই। এই কি বলেন আপনি? নাথিং। পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলো রাগ দেখিও। বলে নিস্তব্ধ হন হন করে চলল রুমের ভিতর। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপ ছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে, দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচা। অতপর তাসফিও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেয়াল। কবে এ দেয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই, তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধও যাতে না পাস, এটা তারই ব্যবস্থা রে বেটা। বরমশাই কোলবালিশ খানাকে ভ্রু কুচকে চোখ বড় বড় করে দেখেছে, তবে পাল্টা কোনো প্রত্যুত্তর করেনি। না করুক, তার প্রত্যুত্তর না করাই যেন শ্রেয়। পরদিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে এসে চমকে গেল, তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসিরের বাবা করা আর্জিতে তার 2 দিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেনই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতেই নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্র কণ্ঠে বলে উঠল, এই পুচকে, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফির চোখ মুখ কুচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো রাখবো কোথায়? নিস্তব্ধ দায়সারা ভাবে জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আবার জিনিসপত্র হাত দেবে না, মাইন্ডের। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না।
ডাক্তার তো নয়, একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রোগী এসেছে দ্বিতীয়বার আর সে মুখও হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রু কুঁচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়। গুড মর্নিং মামনি। তাসফি এই মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়লো। তারপর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামনি, তোমার লাস্ট দিন কোন প্রশ্ন উত্তরটা শিখেছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়। ফার্স্ট এইড বক্সে কি কি থাকে? ভেরি গুড গার্ল। এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট পান্না তোতা পাখির মতো বলতে থাকে। স্যাভলন, তুলা, কাচি, গজ কাপড়, মলম। তাপান্নাকে তোমার ডাক্তারিপনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান। কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না, ছেলেটার পিছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে। বাবা, ডাক্তারের শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারের জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেললো। ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরো কথা বলছে। ধরো তোমার পাটা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রাথমিক চিকিৎসা জানে তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকালতি নিয়ে থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলের সবাই মিটমিট করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বইয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডক্টরের থেকে তার বাবা এটা আশা করে না। বলে তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চোখিতে তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুচকে মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে। কত বড় বেয়াদব মেয়ে। হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কার্টেসিটুকু নেই। অসভ্য মেয়ে। সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি না চাইবে সেটা সে বুঝে নেবে। যত্তসব। দুপুরে রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে করতে পারতে সাহায্য করবে। আর কিভাবে করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শোধালো। কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না, সে কোথায়? তোমার সাহায্য টাহায্য কিছু করে না বুঝি কাজে? পায়েল কিছুটা ইতস্তত করে হেসে বলল। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড় লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরে খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভোনা, ধনেপাতা ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর শাক ভাজি। এত সব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইলো। এই পুচকি মেয়ে রান্নাও করতে জানে। তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্ছি পুচকে নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তো মানতে নারাজ। যত কিছুই করুক না কেন এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে। টু শব্দটিও নেই। তাছাড়া তাসফিও বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফি মস্তিষ্কের কথাকে মনের ডাক হেও করে, কি মিথ্যুক রে তুই তাসফি? তুই কি তোর বর থেকে প্রশংসা পাওয়ার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি।
তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে, সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবু, তোমায় আবার তোমার ঘাড় তারা বড়টা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতেছে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সব কটা রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে, সাপের 7 পা দেখে ফেলেছে। নিস্তব্ধ ও নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো, সাপের তো 5 পা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ কর বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতবু, তুমি বলো, এই হতভাগা তোমাকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা তার জাতসূত্র, ঘাড়ে বউ চাপেও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাতবউ, তুই ভারী ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধ হয় নাতবউয়ের হাতে রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে এবার নিশ্চিন্ত হওয়া গেল। তাসফি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো তো? তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুরে ওড়ানোর আগে সে সুতো কেটে বেরিয়ে গেছে কিভাবে জানো? আর আল টানবো কি করে তার? দুপুরের বাকি সময়টা তাসফি ড্রয়িং রুমে পান্নার সঙ্গে দুষ্টুমি করেই কাটল। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার, তার সামনে যাবার তাসফির কোনো রকম ইচ্ছেই নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথাও উঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে? বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকালের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজেই গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করলো 5-6 জন যুবক যুবতীর অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার বুক হাস্যোজ্জ্বল নেই। 6 জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে মুখ অমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়েই তারা হুট করে ভেতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে ঢুকছেন কেন? বললে না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধ, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই, আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করল, বদমাস ডক্টর বাসায় আছে। বিড়বিড়ে শুনে মাহিম আবার প্রশ্ন করল, কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, কই না তো কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই শর্ত, ওই ব্যাটাকে ডাক দে, বউ নিয়ে ঘরে বসে ওর রোম্যান্স করা বের করছি। রোম্যান্সের ষষ্ঠী করব ওর আজ। নিস্তব্ধতা, এই ব্যাটা নিস্তব্ধতার নিচের নাম। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে অমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রুকুচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির চোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো আশ্চর্য? তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গয়না, কানের দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়ের তাকে কাজের লোক মনে হলো? সে ঠাই দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। পায়ের রং ধবধবে ফর্সা, তবে চাল চলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে, হাতে কেমন অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ডেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। পান্না বুঝতে পারলো মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগী চোখে বলল, কাজের লোক নয় আমার কাকিয়া। তুমি কাজের লোক কেন বলছো? আহা পান্না সোনা, অশুভ মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও তো সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই মেয়েটা আমায় কি বললো সৃজন? আমায় অসভ্য বললো কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বললো? এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলে সিন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো,
আহা, তৃপ্তি থামো না, কী শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো, দেখতে পেল তার বদমাশ বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমি আগে তো জানিস না। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়, ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখো পুচকে মেয়ে কেমন ডাগর ডাগর চোখ করে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নিব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথায় নিস্তব্ধ ভ্রু কুচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বললো? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি হাসানকে অসভ্য বলার? তাসফির চোখ বড় বড় করে চাইলো। ফাল্লা, এই অশুভ বেশভূষার মেয়ে নাকি আবার ডক্টর? এই ডক্টর হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডক্টররা বুঝি এমন চিপ মেন্টালিটি, ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কাজের লোক নয়। তৃপ্তির সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর চন্দ্র, এটা উদয় মানতেই বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারো কাছে অপমান হতে দিতে পারে না, যতই তারা তার বন্ধু হোক। সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, First of all, Tasfi is not a servant. And secondly, she is my wife. তাই গলাটা নামিয়ে কথা বলো তৃপ্ত। তোকে কি অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে? তাসফি তাকিয়ে রইল রাগে, চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে। কে বলল তার বর তাকে মানে না? এই যে সে নিজে অজানাতেই তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিল, এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর চিপ মেন্টালিটি চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার বিষয় নয়। বউ দেখতে এসছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানের তৃপ্তির মুখখানা থমথমে হয়ে গেল। আবারও এভাবে অপমান করলো নিস্তব্ধ তাকে। তার বারবার ভালোবাসায় আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবেই বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হন হন করে বেরিয়ে গেল। মাহিন হাত তালি দিয়ে বলল, কিয়া বাত হ্যাঁ মামা, কিয়া বাত হ্যাঁ, কি দিলি ভাই। ছোট্ট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়ানা আর আরুষি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল, বলেই তাসফির গালে টেনে দিল যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরুষি রসিকতা করে বলে উঠল। তাসফি জিজ্ঞেস করল, নেজুরি কে আপু? ওদের রসিকতায় তাসফি অমিষ্টি হাসল। হাপু দুটো ভারী মিষ্টি। যাক, বড় বদমাস হলে কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহারে আর চেহারাতেও। নিস্তব্ধ ভ্রুকুচকে তাকালো। তাসফি তারা দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু? বসুন না, বসুন। তখন পায়েল নিচে নেমে এলো। ওদের দেখে খুশি হয়ে বলল, ও মা, তোমরা আজ এলে বুঝি? বিয়েতে তো আসলে না। আরুষি বলল, বিয়েটাও হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এই আমাদের মাঝেই আছে। আচ্ছা তোমরা বসো না দেখি, একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি। মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিসফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমার নিচে পিষে ফেলেছো? হুম হুম সৃজনের কথায় তার নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তাকিয়ে রইল তার দিকে। একদম চোখ গরম করে তাকাবি না। তোর চোখ গরম করাকে আমরা ভয় পাই নাকি বল মাহিন? মাহিনও সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, অবশ্যই আমরা ভয় পাই নাকি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন? তুই তোর বউকে কিভাবে পেশিস সেটা তো আমরা সবাই জানি, কি তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, এখন বাজে কথা না, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে গেল। একে সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা দিয়ে এসে দেখে ছেলে পেলে সব উধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেল, বাইরে গেছে, এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়ল। হায়ানা তাসফিকে ফিসফিস করে চলল, নিস্তব্ধ, তোমার ছুঁয়েছে মানে ইন্টিমেন্ট? তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, ছুটি চাইলেই আমি দেব নাকি? এত সোজা?
আমাকে সে বউ হিসেবে মানে না। আর আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও কেন দিব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো মরে যাচ্ছি না আমি, তাই না বলুন? তাসফির কথায় আয়ানা আর সে দুজনের চোখ বড় বড় করে চাইল। কি দেখেছে তারা? নিস্তব্ধর পুচকে বউ তো, যে সে বউ নয়, একদম ধানি লঙ্কা। কথায় কোথায় এই মেয়ে লজ্জা টজ্জা পাবে, অথচ আরশি সাই দিয়ে বলল। আয়ানা বলল, কি গো মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন। সময় মতো কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসফিও মিষ্টি করে হাসলো। জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। গোধূলি বিকেল, আকাশে সূর্যি মামা পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সন্ধ্যার পূর্বে বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুভাষের হৃদয়কে পুলকিত করছে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। যার যার নিজ কর্মব্যস্ততা থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টার সঙ্গে সপ্তাহে সপ্তাহে প্রুফ দেওয়ায় আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে, বয়স প্রায় বছর খানেক হবে, বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরির সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়নার বিয়ে হয়েছে কিছু মাস। আরশির সামনে হবে। সুজন ছন্ন ছাড়া, তার কোনো পেশাই ভালো লাগে না। তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করেছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের এক কথা। কি যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মায়ের খেতে আমি রাজি নই। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জোটে, তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশুতাকে বিয়ে করিয়ে দাও মা। ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কিনা সে বোকা। হায় খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবেন? কত করে বলে, তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবু বিয়েটা কর, আমরা সেই মেয়েকেই ঘরে তুলে আনব। সুজন তবু এক পায়ে নারাজ, বলবে, কি যে বলো না আমার মিষ্টি বোকা মা, আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর সে কোনো মেয়ের জন্ম হবে? সেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে। যাও মা, সেদিনই আমি বিয়ে করব। রাহেলা বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকেন। এই দামড়া ছেলেকে আর সে কী বা বলতে পারবে? মারতে তো আর পারবে না। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলল, তৃপ্তিকে এবার নিজের মনে কথাটা বলে দিলেই তো পারিস। নিস্তব্ধর কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ও নির্ঘাত আমার গলা টিপে মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভিতরে নাই ভাই। বন্ধুগণ হতাশ হয়। আর কত বোঝাবে তারা? ওরা স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা, সে কলেজ লাইফ থেকে। অথচ ছেলেটা স্বীকার করতেই নারাজ। সুজন মনে মনে কৌতুক হেসে বলে, বলে দিলেই কি আর নিস্তব্ধ? তৃপ্তি আমার এক কথায় প্রত্যাখ্যান করবে, কারণ ওর মনে তো বিন্দুমাত্র তোর বসবাসের মতো মনের দখলদারি যে শুধুমাত্র তুই। প্রত্যাখ্যানের তীব্র প্রতারণার চেয়ে না বলে যন্ত্রণা পাওয়া যে অতৃপ্ত সমান। এই আমি তো বেশ ভালো আছি রে। চার বন্ধু বাইরে থেকে এসে দেখলো যুবতীগণ বসে বসে পীড়িতের আলাপ করছে। মাহিন টিটকারি করে বলল, কিছু মেয়ে মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি, যেখানেই মানুষ দেখবে ব্রয়লার মুরগির মতো মুহূর্তে গলে সিদ্ধ হয়ে আলাপ করতে বসে পড়বে। বুঝলি সৃজন? আরশি ফুঁসে উঠল, আস্তাগফিরুল্লাহ, আমরা কোনো সিগারেট ফিগারেট খাইনি, মাঝে মাঝে এই সৃজন একটু একটু খায় আর কি। সুজন মাহিনের মাথায় টোকা মারতেই তার সম্ভিত ফিরল। সঙ্গে সঙ্গে সে জিভ কাটল। হিসাবে গন্ড হয়ে গেছে রে। সুজনের পিছে গিয়ে ফিসফিস করে বলল, আন্টি এখানে আছে, তুই আমায় বলবি না হাম্মক? তোরা এখন জুতা পিটা করতে মন চাইছে? এতদিনে তিলে তিলে গড়ে তোলা পেস্টিস তোরা এক নিমেষে ধুলায় মিশে দিলি রে। অনিমা বেগম সরু চোখে ছেলে আর তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আর বাসন্তী নিচে নেমে এসেছে। অনিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন,
তা তুমিও সিগারেট খাও নাকি বাবা? নিস্তব্ধ তুতলিয়ে বৃথা হাসার চেষ্টা করলো। মাহিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না না মা, কিছু বলো। আমি সব ছাইপাস খাই নাকি? আমি খাই না, ওরাই মাঝে মাঝে খায় আর কি। আমি নিষেধ করি। বেয়াদব বলে শোনেই না। তুমি তো বাবার মতো গোয়েন্দাগিরি শুরু করেছো মা, এটা কিন্তু একদম ঠিক না। অসভ্যের দল তার প্রেস্টিজ পাঞ্চার করার ধান্দা নিয়ে এসেছে। তাসফি আর চোখে তাকালো নিস্তব্ধর দিকে। তার ভারী মজা লাগছে লোকটাকে এমন হেনস্থা হতে দেখে। সকলের হাসি ঠাট্টার মাঝে মাহিনার চোখে বাসন্তীর দিকে তাকালো। আজ পরিস্থিতি ভিন্ন না হলে ওই মিষ্টি মেয়েটা তার জিম্মায় থাকতো। হোক না বয়সে সে ছোট, ভালোবাসায় আবার বাজবিচার কিসের? ওই যে মেয়েটা বুকে হাজার কষ্ট চেপে রেখে কিভাবে সকলের সঙ্গে হাসি মজা করছে। কেউ কি তার ভিতরে লুকানো ব্যথা কি বুঝতে পারে? কিন্তু মাহিন তো পারছে। পরিস্থিতি আজ তার অনুকূলে, তাই তো সে চেয়েও আজও মেয়েটার কাছাকাছি যেতে পারে না। সিগারেট 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 আমায় ধোকা দিয়েছে, সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। আরে সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে? সিগারেট খাওয়া আজ আমি গাজার নৌকায় ঘুরি, তবুও মা আমায় আবার দেয় ঝাড়ি। কি হচ্ছে এখানে? নিস্তব্ধ ধমকে উঠল তাসফিকে। এই মেয়ের বানানো গান শুনে তার ফুরফুরে মেজাজ মুহূর্তে খিচিয়ে গিয়েছে। সে বেশ বুঝতে পারছে তাকে জ্বালাতে এই গান গাওয়া হচ্ছে। তাসফি দাঁড়িয়ে ছিল বেলকনিতে। নিস্তব্ধ প্রশ্নে সে ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বাহারে দেখতে পাচ্ছেন না কি করছি? আকাশ দেখছি, সঙ্গে স্পেশাল গানও তো গাইছি, শুনতে পাচ্ছেন না ডক্টর সাহেব? তাসফির খাপ ছাড়া জবাবে নিস্তব্ধের রাগ তরতর করে বেড়ে গেল। পুরুষটি রমণীর মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে দিল। তার দু হাত শক্ত করে চেপে ধরল বেলকনির রেলিংয়ের সাথে। আরও একটু নিচু হলো পুরুষটি। অহংকারী পুরুষের নিঃশ্বাস আছড়ে পড়ছে রমণীর চোখে মুখে। তাসফি চোখ বুঝে নিল নিমিষে। রমণীর মুখের কাছে নিজের মুখ নিয়ে পুরুষটি ফিসফিস করে ভয়ঙ্কর হুমকিমূলক বাক্য আওড়ালো। এত জ্বালাতন কেন করছো আমাকে বোকামে? আমার জ্বলন্ত অনলের পাশ হতে নিজেও পুরো ছাই হয়ে যাবে। মনে রাখো নাবালিকা মেয়ে, তাই সাবধান। নিস্তব্ধ তাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেল। তাসফি ফিসফিস করে বলল, তাহলে কেন পড়েছেন আমায়? আমি তো চাই আপনার অনলে পুড়িয়ে আমায় ছাই করে দিন, নিঃশেষ করে দিন এই তাসফি অস্তিত্ব। হৃদয়ে একে দিন চন্দ্রের মতো মিষ্টি কলঙ্ক। আপনার অনলের আগুনে পুড়তেই তো প্রহর গুনছি অহংকারী পুরুষ। পরদিন তাসফির বাবা মোস্তফা সাহেব এসেছেন মেয়েকে দেখতে। ভদ্রলোক আবেগে আপ্লুত হয়ে পড়ল মেয়েকে দেখে। কদিন পর হয়তো সে আর এ আদরে মুখখানা দেখতে সুযোগ পাবেন না। কে বলতে পারে? বাবাকে দেখতেই তাসফি ও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আস্তে মামনি, পড়ে যাবে তো। এখনো তোমার ছটফটানি স্বভাব গেল না মামনি। চুপ থাকো তো বাবা, মনে হচ্ছে কত জনম তোমায় দেখি না। দাদিকে কেন আনুনি? বুড়িকে বলবে সে যেন আমার তার আনুকে আর কল না দেয়। মেয়ের অভিমানে মোস্তফা সাহেব মুচকি হাসেন। নিস্তব্ধ বাসায় থাকায় সেও শ্বশুরের সাথে কুশল বিনিময় করলেন। যতই হোক একমাত্র শ্বশুর তার। তাছাড়া সে একজন ডক্টর, কর্তব্য জ্ঞানহীন তার পক্ষে মোটেই সাজে না। ওই সব ছেলে মানুষই অন্য কারো দ্বারা সম্ভব। মোস্তফা সাহেব এসেছিলেন তাসফির ভর্তির কাগজপত্র দিয়ে যেতে। নিলয় সাহেবই নাকি তাকে বলেছে। আবার সন্ধ্যার মাঝেই সে প্রস্থান করেছে। তাসফির মন খারাপ হলো। আবার কবে তার বাবা আসবে? তার বাবা না আসুক, সে ঠিক সপ্তাহ খানেক পরে ও বাড়ি অবশ্যই যাবে। আর তার একমাত্র বাবাকে একদম চমকে দেবে। ডিনার শেষ, দাদু সকলকে বললেন, অনেকদিন তো ছেলের গদিতে থাকা হলো। এবারে আমি আমার পৈতৃনিবাসে ফিরতে চাই। আবার কোনো নাতি নাতনির বিয়ে হলে তখন আবার আসবো। সকলে বারবার করে থাকতে বললেও ওসমান শেখের কথা তিনি থাকবেন না। পরদিন ভোরের দিকেই দাদু রওনা হলো। অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাসফির মনটা আরও খারাপ হলো। দুদিন দাদুর সাথে গল্প করে বুড়োটার প্রতি ভারী মায়া জন্মে গেছে। যাওয়ার আগে দাদু তার মাথায় হাত বুলিয়ে বলে গেল, ভালো থেকো দিদি ভাই। আর অসভ্যটা তোমায় বিরক্ত করলে সোজা ওই দাদুর টেলিফোন নাম্বারে একটা কল করবে, ব্যাস ওর শয়তানি একদম চুকিয়ে দেব। কি ব্যাপার বলতো তাসফি? মুখটাকে এমন করে শুকনো কচুর পাতার মতো বানিয়ে রেখেছিস কেন? আরে বাবা, দাদু গেলে আবার এলো বলে। চল তো, আজ আমি আর বাবা তোর ভর্তির ফর্মালিটিস পূরণ করে বাইরে ঘুরবো। চল চল, ভেতরে চল। সন্ধ্যার পর নিস্তব্ধ প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরল। আজ রোগীর সংখ্যা ছিল বেশি। যেহেতু দুদিন ছুটি কাটিয়েছে, সকলে একসঙ্গে ভিড় জমিয়েছে। তাছাড়া আরও একটা কারণে তার মনটা বিষিয়ে গিয়েছে। দাদু এমনটা কেন করলো? মাত্র 17 বছর বয়সী একটা মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। এখন কি তার পুতুল খেলার বয়স? এখন কি এই নাবালিকা মেয়েকে তার আলাদা করে পালতে হবে? তার ইচ্ছে ছিল সেই মেয়েদের একজনকে বিয়ে করবে,
যে তার সকল দুঃখগুলোকে বুঝতে পারবে, তার সমস্যা হলে তার মতো ভেবে একটা সলিউশন দিতে পারবে। কিন্তু তাসফির পক্ষে কি তা সম্ভব? যতই সে নিজেকে বড় দেখাক না কেন, আসলে তার মাঝে তো সেরকম ম্যাচুরিটি এখনো আসেনি। যতই হোক সে তো পুরুষ মানুষ, পুরুষালী কামনা তার সর্বাধিক। তাসফির মতো বাচ্চা মেয়ে তো কি পূরণ করতে পারবে? কখনো না। ওইটুকু পুচকে মেয়ে কি করে তার ইচ্ছা পূরণ করবে? তার দানবীয় ভারী কি শরীর বহন করার ক্ষমতা ওই মেয়ে কখনোই রাখে না। তাছাড়া এই যে এখন তার এক গ্লাস ঠান্ডা শরবত দরকার, তা কি ওই মেয়ে বুঝতে পারবে কি করে? স্বামীর প্রতি কি দায়িত্ব, সেটাই তো সে জানে না। ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে তাসফিকে বিছানায় এলোমেলো শুয়ে থাকতে দেখে তার মেজাজটা ধপ করে যেন আরও বেড়ে গেল। মনে হলো আগুনের মাঝে কেরোসিন ঢেলে দিয়েছে। তাসফির মসৃণ উন্মুক্ত পেট দৃশ্যমান নিস্তব্ধের চোখে। তার মাথা চারা দিয়ে উঠল এলোমেলো নিস্তব্ধ অনুভূতির দল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। না, আর পারছে না। এর দ্রুত সলিউশন দরকার। এভাবে আর তার পক্ষে থাকা সম্ভব না।